হে কি তুই এত রাতে? কাল তোমার বিয়ে, আজ আমি আবারও একবার তোমাকে এইভাবে পেতে চাই। না, কখন না। এতদিন তুই যা বলেছিস আমি তাই করেছি, কিন্তু আর না, আর না। না দিলে কাল তোমার বিয়েটাই হবে না। এই সব ভিডিও তোমার হবু বরের কাছে চলে যাবে। আর তুমি তো আমার জেদ জানোই, আমার কথা না শুনলে। রনি, রনি, এ কি আমি করলাম? কি করলাম রনি? রনি ওঠ না, রনি, রনি ওঠ। আমি কি করলাম রনি? রনি, এটাকে আমাকে নষ্ট করতেই হবে, এটাকে পুড়িয়ে ফেলতে হবে। রনি, এই রনি ওঠ না, রনি। সেদিন রাত্রে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, আর ওই ঝড় বৃষ্টির রাতে পুলিশের পক্ষে টহল দেওয়ার কাজ খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবু আমরা ডিউটির স্বার্থে চম্পাহাটির রাস্তায় রাস্তায় টহল দিচ্ছিলাম। এমন সময় আমাদের কাছে একটা কল আসলো, আর তাতে জানানো হলো একটা 18-19 বছরের ছেলে নাকি মার্ডার হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছালাম। পৌঁছে দেখলাম যে ছেলেটা মার্ডার হয়েছে তার নাম রনি, আর তাকে যে খুন করেছে সম্পর্কে তার পিসি অনুরাধা ঘোষ। আমি খাবো না অনু, বিশ্বাস করো আমার ভালো লাগছে না বাবু। এরকম করলে চলে বৌদি? তোমার এখন এই অবস্থায় তোমার না ভালো লাগলেও তোমাকে জোর করে খেতে হবে। লক্ষ্মী খেয়ে নাও প্লিজ। না পারছি না। খাও খাও। সত্যি অনু, তোর বৌদি প্রেগনেন্ট হওয়ার পর তুই যেভাবে এই সংসারের দায়িত্ব, তোর বৌদির খেয়াল নিজের কাছে তুলে নিয়েছিস, সত্যি বলার মতো না। সে আর বলতে, ওই তোমার সারাদিন খেয়াল রাখে। এই দেখো না, কখন থেকে বলছি আমি খাবো না, পারছি না, আমার ভালো লাগছে না খেতে, তাও দেখো সেই জোর করে। সত্যি অনু না থাকলে আমাদের সংসারটা ভেসে যেত, জানো তো। আচ্ছা, তোমরা এইভাবে কেন ভাবছো বলো তো? এই সংসারটা কি আমার নয়? তা ঠিক, তবে তোকেও তো অন্যের বাড়ি যেতে হবে, আর সে চিন্তাটা তো আমাদেরকে এখন করতে হবে, কি বলো? এখন ওই সমস্ত ভাববে না তো একদম দাদা। আগে যে আসছে তাকে আসতে দাও, তাকে আমি নিজের হাতে মানুষ করি, তারপর ওই সব। কেন রে অনু, তোরও তো একটা জীবন আছে বাবু। আমার তো এমন কিছু জীবন খারাপ নেই বৌদি। আর তাছাড়া যে আসছে তাকে যদি তুমি সামলাতে যাও, তাহলে তুমি অফিস কাছারি করবে কি করে? আরে বাবা, তার জন্য না হয় একটা আয়া রেখে দেবো, আর এখন তো সব চাইলেই পাওয়া যায় রে, অসুবিধা নেই। আমার দাদা বৌদির সন্তান, সে কিনা মানুষ হবে একজন বাইরের আয়ার হাতে? কখনো না। আমি থাকতে তো তা হতেই দেব না। আমি কিন্তু বলে দিলাম, আমি কোনো কথাই শুনবো না, তোমাদেরকে কিচ্ছু ভাবতে হবে না। যে আসছে তাকে আমি নিজের হাতে মানুষ করবো। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, আগে তো তাকে আসতে দে। আরে আসবে গো, আসবে। একবার দেখোই না, সে এসে গেলে তোমাদের জীবনের সাথে সাথে সে আমার জীবনটাকে আনন্দে ভরিয়ে তুলবে। আমরা তো শুনেছি আপনি রনিকে খুব ভালোবাসতেন। রনির মা বাবা শাসন করলে আপনি নাকি বাধা দিতেন। তাহলে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে রনির বুকে আপনি ছুরি মেরে রনিকে খুন করলেন? চুপ করে থাকবেন না,
দেখুন, আমাদের কাছে অনন্তকাল সময় নেই যে আমরা আপনাকে প্রশ্ন করেই যাব। উই নিড আনসার। বলুন, কেন মারলেন আপনি রনিকে? আমি তো রনিকে মেরেছি, তা তো আমি স্বীকার করেই নিলাম। আর সমস্ত প্রমাণ তো আমি আপনাদের হাতে তুলেও দিয়েছি। এরপর আপনারা আমাকে শাস্তি দিন, কিন্তু কেন মারলাম সেটা জানার কি খুব দরকার আছে? আছে। প্রত্যেকটি মার্ডারের পেছনে আমাদের এটাও জানা সমান গুরুত্বপূর্ণ, সেটার মোটিভ কি। তাই আপনি বলবেন আপনি কেন আপনার ভাইপোকে মারলেন। আমাকে ক্ষমা করবেন, আমি কেন মারলাম তার কারণ আমি বলতে পারবো না। আপনি খুন করতে পারেন আর কারণ বলতে পারবেন না? আপনি কি ভেবেছেন আপনি না বললে আমরা এই খুন করার পেছনে আপনার কি মোটিভ আছে সেটা জানতে পারবো না? জানতে পারবেন আপনারা, তাহলে তাই করুন, কিন্তু দয়া করে আমি কেন এই কাজটা করেছি তার কারণ আমি আপনাদেরকে বলতে পারবো না, কিছুতেই পারবো না। এর জন্য আপনারা আমাকে শাস্তি দিন, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু কেন এই কাজ করেছি তা আমি আপনাদের বলতে পারবো না। স্ট্রেঞ্জ, আপনি তো একজন শিক্ষিত মহিলা, আর আপনার তো বিয়ে ঠিক হয়েছিল। আজ আপনার এখানে নয়, বরং আপনার তো নিজের বিয়ের মণ্ডপে থাকার কথা ছিল। আর বিয়ে তো যে কোনো মেয়ের কাছেই স্বপ্নের বাস্তবায়ন। আর আপনি তো নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছিলেন, তাহলে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে বিয়ের দিন আপনি সবকিছু ছেড়ে খুন করে বসলেন? আমি যা করেছি তা নিরুপায় হয়ে করেছি অফিসার, আর আমি যদি এই কাজটা না করতাম তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, আর আমি তা কিছুতেই হতে দিতে পারতাম না। তাই আমি আমার জীবনে সুখের কথা না ভেবে কি কি সেই ক্ষতি, আমরা তো সেটাই জানতে চাইছি। আপনি কেন নিরুপায় ছিলেন? যে রনিকে আপনি এত ভালোবাসতেন, শেষ পর্যন্ত কোন কারণের জন্য আপনি তাকে খুন করলেন? আমি পারবো না বলতে, আমি বলতে পারবো না। আপনারা যতই আমাকে চাপাচাপি করুন না কেন, আমি এই কারণের কথা নিজের মুখে বলতে পারবো না। আপনাদেরকে কেন, আমি কারোর সামনেই আনতে পারবো না। এই জন্য আপনারা আমাকে শাস্তি দিন, আমি শাস্তি চাই, আমি শাস্তি চাই, শাস্তি চাই আমি। বুঝলে, এই অনুরাধার মুখ খোলানো খুব একটা সহজ হবে না। তার কারণ অপরাধী যখন নিজেকে বাঁচাবার জন্য মুখ খুলতে চায় না, আমরা তার মুখ দিব্যি খোলাতে পারি। কিন্তু অপরাধী যেখানে নিজে স্বীকার করে অপরাধের কথা, অথচ মুখ খুলতে চায় না, তার মানে তার কাছে ভয়, মায়া, মমতার কিছুই কাজ করে না। কিন্তু স্যার, মোটিভটা তো জানতে হবে, কারণ এই মোটিভটা না জানলে তো আমরা এই কেসের চার্জশিটই তৈরি করতে পারবো না। আর তাছাড়া কোর্টও তো এই কেসটা গ্রাহ্য করবে না। এক বিচিত্র কেস, বুঝলে। অন্য সব কেসে যেখানে আমরা অপরাধীকে ধরতে পারি, থানায় নিয়ে আসি, মোটিভ আমরা সঙ্গে সঙ্গে বুঝে যাই, কিন্তু এক্ষেত্রে তো অপরাধী নিজে আমাদের কাছে এসে সবকিছু স্বীকার করলো, তবুও আমরা তার মোটিভটাই জানতে পারলাম না। আমাদেরকে এই মোটিভটাই খুঁজে বার করতে হবে। কিন্তু কি করে স্যার? কি করে? দেখো, এই রনি আর অনুরাধা, এদের সম্পর্ক ভালো ছিল আমরা সেটা জানি, কিন্তু আদৌ কতটা ভালো ছিল? এই অনুরাধা আর রনির মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা অনুরাধা চায় না সবার সামনে আসুক। এই রহস্য আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে তো স্যার বাদল বাবু আর বিপাশা দেবীর সঙ্গে একবার কথা বলতে হয়। এক্স্যাক্টলি, আমাদের সবার প্রথমে এই দুজনের সঙ্গেই একবার কথা বলতে হবে। ওকে স্যার। দেখুন, যে কোনো কারণেই হোক, রনির সঙ্গে অনুরাধা যা করেছে, কেন করেছে সেটা আমরা জানি না, আর আমাদের শত চেষ্টার পরেও অনুরাধা আমাদের সেটা বলতে চাইছে না। তাই এই ব্যাপারে আপনারা যদি আমাদের কিছু সাহায্য করতে পারেন। আমরা আর কি সাহায্য করব অফিসার, আমরা নিজেরাই তো দিশাহারা। যে অনু নিজে কোলে পিঠে করে আমাদের ছেলেটাকে মানুষ করলো স্যার, হঠাৎই সে নিজে হাতেই আমাদের ছেলেটাকে প্রাণে মেরে ফেললো স্যার। আমরা কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না।
আচ্ছা, অনুরাধা দেবীর বিয়ের বয়স তো অনেকদিন আগেই পার হয়ে গিয়েছিল, তাহলে আপনারা আগে কেন বিয়ের ব্যবস্থা করেননি? এতদিন পর কেন করলেন? সেটা ওর জেদের কারণেই। ও কখনোই রনি উঁচু ক্লাসে না ওঠা অবধি বিয়ে করতে রাজি হচ্ছিল না। তাছাড়া আমার বোনকে তো আপনারা দেখেছেন, চাইলেই ওর জন্য পাত্র খুঁজে পাচ্ছিলাম না আমরা। অনেক খোঁজাখুঁজির পর এই অসিতের সঙ্গেই আমরা ওর সম্বন্ধ ঠিক করি। অসিত কোথায় থাকেন এই অসিত, আর কি করেন? অসিত একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর এক ভাইকে দাঁড় করাতে আর এক বোনের বিয়ে দিতে গিয়ে ওর আর বিয়ে করা হয়ে ওঠেনি। এখন সবাই সেটেল, তাই ও নিজেই বিয়ের জন্য উদ্যোগী হয়েছে। অনুকে অসিতের প্রথম দেখাতেই বেশ পছন্দ হয়েছে। আর অনুরাধার? ওরও অসিতকে বেশ পছন্দ হয়েছিল, ও সেটা আমাকে নিজে মুখেই বলেছিল। ও অসিতকে বিয়ে করাটা নিয়ে তো খুব এক্সাইটও ছিল, কিন্তু বিয়ের কিছুদিন আগে থেকে দেখি অনু খুব মনমরা হয়ে পড়েছিল। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোর কি হয়েছে, মনমরা কেন? ও আমাকে কিছু উত্তর দেয়নি ম্যাডাম। তারপরে আমাকে বলল বিয়ের শপিং করতে নিয়ে যাওয়ার কথা। আমি ওকে নিয়েও গেলাম নিজে শপিং করাতে। ও নিজে হাতে নিজে কেনাকাটাও করলো, নিজের পছন্দ করে সব কেনাকাটা করেছিল। তারপর যে কি হয়ে গেল কিছু বুঝতে পারিনি। আমাদের তো মাথাতেই ঢুকছে না রনির সাথে কি এমন ঘটলো। আমার মনে হয় সম্পূর্ণটাই একটা দুর্ঘটনা। হয়তো কোনো কারণে। দেখুন, এটা যদি দুর্ঘটনাও হয় তাহলে তো আমাদের জানতে হবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো। আচ্ছা, আর একটা কথা, আপনাদের ছেলে রনি অত রাত্রে অনুরাধার ঘরে দরজা বন্ধ করে কি করছিল? ও তো মাঝে মাঝেই ওই রুমে যেত স্যার। আর দেখুন, আমি একজন সার্ভিস ওম্যান, আমি সারাদিন বাড়ি থাকি না। রনি তো নিজের ফোনটা নিয়েই সারাক্ষণ থাকতো, আর অনুরাধা তো ওকে ডেকে খাওয়ানো, পড়তে বসানো, পড়তে পাঠানো সবই করতো ও। তার মানে অনুরাধা আপনার ছেলের দ্বিতীয় মা হয়ে উঠেছিল, কিন্তু তারপরেও। আচ্ছা, আপনারা বললেন না যে ও সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকতো? কি করতো ফোন নিয়ে? গেম খেলতো, তারপর সিনেমা সিরিজ। আসলে ছেলে যত বড় হয় তার প্রাইভেসিও বাড়ে, সেই কারণে আমরা খুব একটা নজর দিতাম না। শুধু শুধু তাই নয় স্যার, আমরা ওকে ফোন ঘাটছে দেখে যদি কিছু বলতে যেতাম, অনুরাধা আমাদের কিছু বলতে দিত না, বাধা দিত। হ্যাঁ, ওই ফোনটা তো আমরা পাইনি। ওই ফোনটা কোথায়? জানি না, এই ঘটনার পরে তো আর ওই ফোনটা আমরা চোখেও দেখিনি স্যার। ঘটনা ঘটার সময় ওই ফোনটা কি ওর সঙ্গে ছিল? তা তো বলতে পারবো না। এই ঘটনা যখন ঘটে তখন আমরা দুজনেই আমাদের ঘরে ছিলাম, এবং তারপর থেকে এই ফোনটা আমরা আর পাইনি। আমি তো ভেবেছিলাম আপনারাই হয়তো। না না, আমরা ওর ফোন নিইনি। তার মানে এই ফোনটা এই বাড়িতেই আছে। আমাদের একবার রনির ঘরটা সার্চ করে দেখতে হবে। আসুন এইদিকে। স্যার, আসছি। হ্যাঁ, এসো। স্যার, রনির ফোন থেকে কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি। কেন? ওর ফোনটা কেউ ইচ্ছে করে নষ্ট করে দিয়েছে স্যার, আর এমনভাবে নষ্ট করে দিয়েছে যে সেখান থেকে কোনো ডেটা রিকভারি করা সম্ভব হচ্ছে না। কিন্তু কে করতে পারে এই কাজ? দেখো, রনি যেরকম টেক সেভি ছিল, আমার মনে হয় না ও নিজের হাতে নিজের ফোন নষ্ট করবে। তাহলে কি? এক্স্যাক্টলি স্যার, আমারও মনে হচ্ছে যে অনুরাধা নিজে ওই ফোনটা নষ্ট করেছে আগুনে পুড়িয়ে। তার মানে এই ফোনের মধ্যে এমন কিছু ছিল যা অনুরাধা কাউকে জানাতে বা দেখাতে চায়নি। কিন্তু কি ছিল এই ফোনের মধ্যে? স্যার, আপনি বললে আমি একবার অনুরাধাকে ইন্টারোগেট করতে পারি। তাতে কোনো লাভ হবে না। দেখো, ও যেরকম রিজিড হয়ে আছে, ও যদি জানতে পারে রনির ফোন আমাদের হাতে এসে পৌঁছেছে, তাহলে ও মুখই খুলবে না। সেক্ষেত্রে ও যদি ফোনটা নষ্ট করেও থাকে, তোমার মনে হয় ও সেটা স্বীকার করবে নিজের মুখে? তাহলে স্যার জানবো কি করে? দেখো, আমাদের সবার আগে ওই পিসি ভাইপো কেমন মানুষ ছিল সেটা জানতে হবে। তাদের মানসিকতাই বা কি ছিল।
বাড়ির লোক সবসময় সবকিছু জানতে পারে না। আমাদের এমন কোনো তৃতীয় ব্যক্তিকে খুঁজে বার করতে হবে যে এই পিসি ভাইপো সম্পর্কে আমাদের ডিটেলস জানাবে। কিন্তু স্যার এরকম কাউকে তো তাহলে খোঁজ নাও রনির ভালো বন্ধুকে আছে। দেখো, এই অনুরাধার সম্পর্কে জানতে আমাদের একবার না একবার অসিত বাবুর সঙ্গে কথা বলতেই হবে, কারণ অসিত বাবুর সঙ্গে যখন অনুরাধার বিয়ে ঠিক হয়েছিল তাহলে নিশ্চয়ই অসিত বাবু নিজের তরফ থেকে অনুরাধাকে একবার হলেও জাজ করেছিলেন, তাই না? এক্স্যাক্টলি স্যার। স্যার আমি খোঁজ নিচ্ছি রনির কারা কারা বন্ধু ছিল, আর সেই সঙ্গে অসিত বাবুর সঙ্গেও দেখা করার ব্যবস্থা করছি। বিশ্বাস করুন, আমিও কিছুতেই বিশ্বাস করতে পারছি না অনুরাধা এরকম একটা কাজ করতে পারে। আমার তো ওকে দেখে খুব ধীর শান্তশিষ্ট মেয়ে বলেই মনে হয়েছিল। আচ্ছা, অনুরাধা আপনাকে কখনো বলেছিল যে ও এতদিন পরে কেন বিয়ে করছে? হ্যাঁ বলেছিল, ও চেয়েছিল ওর দাদার সংসারটা আরো ভালো করে গুছিয়ে দিতে। অনুরাধার বাবা মা অনেক ছোটবেলায় মারা যায়, তারপর ও আর দাদা একে অপরের আপনজন ছিল। সে দাদার সংসার গুছিয়ে দিতে চেয়েছিল, তারপর দাদার ছেলে হলো, ওকে বড় করবে বলেই নাকি ও বিয়ের কথা ভাবেনি। কিন্তু তারপরে আপনার সঙ্গে বিয়ে করতে রাজি হলো কেন? ওই যে বললাম, সবকিছু গুছিয়ে দেওয়ার পর ও বিয়েতে মত দেয়। আমারও অনুরাধাকে পছন্দই হয়। হ্যাঁ, অনুরাধাকে হয়তো রূপসী বলা যাবে না, গায়ের রংটা চাপা, তাই বলে অনুরাধাকে আমার অপছন্দ হয়নি। বরং আমার মনে হয়েছিল আমার মধ্যবিত্ত জীবনে ও মানানসই একজন। ও খুব বুঝদার মেয়ে ছিল। বুঝলাম। আচ্ছা, অনুরাধার সঙ্গে ওর ভাইপোর মানে রনির সম্পর্কটা ঠিক কেমন ছিল? মানে ও ওর ভাইপোর ব্যাপারে খুব পজিটিভ বা এরকম কিছু ছিল কি? না, আমার তো তেমন কিছু মনে হয়নি। হ্যাঁ, রনিকেও ভালোবাসতো ঠিকই। রনি যে বড় হয়েছে, ওর একটা স্পেস চাই, সেটা ও যেমন বুঝতো তেমনি প্রয়োজনে দাদা বৌদিকেও বোঝাতো। আচ্ছা, রনির ওর পিসির প্রতি ব্যবহারটা কেমন দেখেছিলেন আপনি? আমার তো তেমন কিছু, তবে আপনাদের কাছে জানি না বলাটা ঠিক হবে কিনা। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমি একবার ওদের বাড়িতে গিয়েছিলাম ওই পুনামি জিনিসপত্রের মাপ নিতে। তখন একবার রনির ঘরে ঢুকেছিলাম, ও ঘরে ছিল না, ওর মোবাইলটা খাটে পড়েছিল। আর তারপর, রনি কোথায় তুমি? কি আপনি? আমি এসেছিলাম তোমার কাছে। দিন ফোনটা আমাকে। এসব তুমি? মানে ও কিছু না, আসলে আমি গ্রাফিক্সে কাজ শিখছি তো, তাই একটু ট্রাই করছিলাম। ও, আমি এসেছিলাম তোমার জামার সাইজ জানতে। ও পিসি জানে? সে তো জানি, কিন্তু তোমার পছন্দের। পিসির পছন্দই আমার পছন্দ। বারে, তোমার নিজের কোনো পছন্দ নেই? পিসি তো আমার পছন্দের, তাহলে পিসির পছন্দ করা জিনিস আমার অপছন্দ হয় কি করে? দেখুন, সেদিন ওই রনির বলা লাস্ট কথাটা আর ওর মোবাইলের ছবিগুলো দেখে আমার মনে একটা খটকা লেগেছিল ঠিকই, কিন্তু পরে সেসব নিয়ে আর ভাবিনি। ও আই সি, টিনেজ ইনফ্যাচুয়েশন বলছেন? আমি কিছু বলছি না, আসলে সেদিন আমার যা মনে হয়েছিল তাই বলছি আপনাদের। যদিও আমি অনুরাধার মুখ থেকে রনি সম্পর্কে এরকম অভিযোগ কিন্তু কোনোদিন পাইনি। আচ্ছা, আপনার যে বিয়ে ভেঙে গেল, তাও আবার অনুরাধার এরকম একটা কাজের জন্য আপনার অনুরাধার উপর রাগ হয় না? না, বরং কষ্ট হয়। আমার জানতে ইচ্ছে করে কেন ও এমন করলো। আমি তো বললামই অনুরাধা খুব বুঝদার মেয়ে। সে যখন এইভাবে নিজের জীবনের সাথে সাথে আমাদের বিয়েটাও শেষ করে দিয়েছে, তখন নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ ছিল। হ্যাঁ, আর সেই কারণেই ওই আমাদের কাছে এই কথা স্বীকার করছে না। এনিওয়ে, তাহলে আজকে আমরা আসি, প্রয়োজন হলে আপনাকে আবার বিরক্ত করব।
পুলিশের তদন্তে তেমন কিছু এগোচ্ছিল না, কারণ এই তদন্ত বাকি আর 5টা তদন্তের মতো অপরাধীকে খুঁজে বার করার ছিল না। এই তদন্ত ছিল অপরাধী কেন এ অপরাধ করেছে সেটা জানার, যেটা সে কিছুতেই নিজের মুখে জানাচ্ছিল না। সত্যি বলতে কি, পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও এমন কোনো মোটিভ খুঁজে পাচ্ছিল না যার উপর ভরসা করে বলা যায় যে ঠিক এই কারণে অনুরাধা এ কাজ করেও থাকতে পারে। কিন্তু তারপর আমাদের হাতে আসলো এমন একজন যার বয়ানে রনির মানসিকতা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আরে বাবা, বললাম তো আমি একা এসেছি, এমনকি আমার সিনিয়র ওসি সাহেবকেও সঙ্গে আনিনি। কোথায় আছো? ঠিক আছে, আমি আসছি। তুমি কি রনির বন্ধু ভিকি? হ্যাঁ। তুমি যে এভাবে আমার সঙ্গে দেখা করতে চাইলে একা একা, জানো আমি চাইলেই তোমাকে থানায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, তা আপনি পারেন, কিন্তু তাতে আপনি যেটা জানতে চাইছেন সেটা আপনি কোনোদিন জানতে পারবেন না। মানে রনি কেমন ছেলে ছিল, ওর মানসিকতা কেমন ছিল সেটা একমাত্র আমিই জানি। যদিও আমি কোনোদিন ওর সাথে একমত হতে পারিনি, কিন্তু তাও। কেমন ছিল রনি? সত্যি করে বলো। পুরো পারভার্ট ছিল ম্যাম। ওর মতন খারাপ মানসিকতার ছেলে না আর একটাও ছিল না। কিরকম? ওর কাছে পুরুষ আর নারীর কেবল একটাই সম্পর্ক ছিল, সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক। ও নিজের থেকে বড় ছোট মানে প্রত্যেকটা মহিলাকে খারাপ নজরে দেখতো, আর ক্রমে এটার প্রতি ও অবসেসড হয়ে পড়েছিল। কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ আছে ম্যাডাম, আমার কাছে অনেক প্রমাণ আছে। ও আমাকে হোয়াটসঅ্যাপে সবকিছু পাঠাতো, আমি আপনাকে দেখাতেও পারি। প্রথম প্রথম আমারও ভালো লাগতো, কিন্তু তারপর যখন আমি বুঝতে পারলাম যে এটা ওর অবসেশন হয়ে দাঁড়িয়েছে, তখন আমিও নিজেকে সামলে নিলাম। আচ্ছা, রনি কি ওর নিজের পিসিকেও? একেবারেই ম্যাডাম, ও নিজের পিসিকেও খারাপ নজরে দেখতো, লুকিয়ে পিসির ভিডিও তুলেছিল। আরে রনি, কি করছিস তুই ওখানে দাঁড়িয়ে? আয় ভেতরে আয়। কি হয়েছে? চুপ করে আছিস কেন? খিদে পেয়েছে বাবা? আচ্ছা দাঁড়া, আমি ড্রেসটা চেঞ্জ করে এসে তোকে খেতে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া। পিপি, তুমি খুব সুন্দর দেখতে। তুই কি সব বলছিস? আমি তো পিসি হই না, সব বলতে নেই। তুই দাঁড়া, আমি তোর খাবার নিয়ে আসছি। এই দেখুন ম্যাডাম, এই দেখুন আমার কাছে সব প্রমাণও আছে। ম্যাম, ও আমাকে নিজে এই ভিডিওগুলো পাঠিয়েছিল। তারপরে ও নিজের পিসির সম্পর্কে যা যা বলেছিল আমি সব স্ক্রিনশট নিয়ে রেখেছি। এসব জানার পরেও তুমি কাউকে কিছু জানাওনি কেন বিকি? আচ্ছা, তুমি কি কোনো রকম ভাবে এই অপরাধের সঙ্গে যুক্ত? না না ম্যাডাম, বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু করিনি ম্যাডাম। আমার বাবা মা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। কিন্তু তারপর যখন আপনার লোক আমাকে আশ্বাস দিল যে আপনি আমার সাথে আলাদা করে দেখা করবেন, তখনই আমি। শোনো বিকি, অপরাধ করে কিন্তু কেউ কোনোদিন পার পায় না। তাই তুমি যদি কোনো রকম ভাবে এই অপরাধের সঙ্গে যুক্ত থাকো তাহলে। না না ম্যাডাম, আমি কিছু করিনি ম্যাডাম, আমি বললাম তো আমি কিচ্ছু করিনি। বেশ, তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু যতদিন এই কেসটা সলভ না হয় এই এলাকা ছেড়ে কিন্তু তুমি কোথাও যাবে না।
আমার নজর কিন্তু সবসময় তোমার উপর থাকবে। দেখুন অসিতবাবু, আজ আমি আপনাকে এখানে ডেকেছি কারণ আমার আপনার থেকে একটু সাহায্যের প্রয়োজন। বলুন না স্যার, আমি কি করতে পারি? দেখুন, আমরা অনেক কিছুই জানতে পেরেছি, আর সেই ব্যাপারকে কেন্দ্র করেই অনুরাধা তার ভাইপো রনিকে খুন করেছে কিনা সেটা আমাদের জানার কিন্তু খুব দরকার আছে। তাই আমি চাই আপনি নিজে অনুরাধার সঙ্গে একবার কথা বলুন। আমি? আপনি তার কারণ আপনারই তো সব থেকে বেশি জানার অধিকার আছে অনুরাধা কেন এই কাজটা করলো। দেখুন অসিতবাবু, একটা বিয়ে ভাঙা মানে তো শুধু একটা মেয়ের স্বপ্নভঙ্গ নয়, তার সঙ্গে একটা ছেলেরও স্বপ্নভঙ্গ এবং তার সঙ্গে সম্মানহানি। আই থিঙ্ক আপনারও সেটাই হয়েছে। তাই আমি চাই আপনি নিজে গিয়ে একবার অনুরাধার সঙ্গে লকআপে দেখা করুন আর কথা বলুন। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আসুন আমার সঙ্গে। অনুরাধা, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন, আমি কারোর সাথে দেখা করতে চাই না। কিন্তু তিনি আপনার সঙ্গে দেখা না করে ফেরত যেতে রাজি নন। কে সে? অনু। আপনারা কথা বলুন। কেন এসেছেন এখানে? কি চাই আপনার? আপনি তো বুঝে গেছেন আমি কতটা খারাপ। আমি একজন খুনি। আপনার আর আমার সাথে এই সম্পর্কটা রাখাও বোধহয় উচিত হবে না। আপনি? অনু, তুমি আমাকে আপনি বলছো? আমি যে তোমাকে এখনো ভুলতে পারিনি। ভুলতে আপনাকে হবে, আর তাছাড়া আপনাকে তুমি বলার অধিকারটা বোধহয় আমি হারিয়ে ফেলেছি। কেন অনু, কেন এমন করলে? তুমি যেমন আমাকে নিয়ে ঘর সাজানোর স্বপ্ন দেখেছিলে, তেমন আমিও তোমাকে নিয়ে ঘর বাঁধবার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু হঠাৎ করে কি হলো? সেই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। সত্যি কি তাই? আমার কি জানতে ইচ্ছে করে না কেন তুমি এইভাবে সবার সামনে আমার মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে আমার ভালোবাসাকে এইভাবে পদপিষ্ট করে দিলে? দেখো অনু, তুমি ইচ্ছে করে খুন করেছো, যা স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করি না। তাহলে কেন অনু, কেন করলে এই কাজ? বললাম তো, সে কথা বলতে আমি বাধ্য নই। তোমাকে তোমাকে বলতেই হবে অনু। আমি জানতে চাই কেন এত দূর এগিয়ে এসেও তুমি আমাকে মাঝখানে একা ফেলে দিয়ে এমন একটা কাণ্ড ঘটালে। ভুলে যেও না অনু, তুমি এই কাজ করে তোমার নিজের সাথে শুধু নয়, আমারও জীবনটাকে, আমি হয়তো আর কোনোদিনই বিয়ে করার কথা ভাবতে পারবো না। তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র অনু, তুমি, শুধু তুমি। আর তাই কেন তুমি আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলে তা জানার অধিকার আমার আছে, আলবাত আছে। তুমি কেন এইভাবে জোর করছো? বিশ্বাস করো, আমি নিজেকে অনেক শক্ত করে নিজেকে আটকে রেখেছি। একবার যদি আমি নরম হয়ে গিয়ে সবকিছু বলে দিই তাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ আর কি হবার আছে বলতে পারো? তুমি এখনো নিজের কথাটাই ভাবলে, আমার দিকটা একবারও ভাবলে না। আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, অথচ কেন জীবনটা শেষ হচ্ছে সেটা আমি একবারও জানতে পারবো না অনু। এ তোমার কেমন বিচার অনু? তুমি তো এমন নও। তাহলে আমার সাথে কেন এই অবিচার করছো? বলো, উত্তর দাও। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। দেখুন অনুরাধা, আমাদের পুলিশের নামে তো অনেক বদনাম আছে। আমরা অপরাধীদের অকথ্য অত্যাচার করি তাদের মুখ খোলাবার জন্য, মিথ্যে কেসে নাকি লোকজনকে ফাঁসাই। কিন্তু আমরা কখনোই চাই না কোনো নির্দোষ নিরপরাধ
শাস্তি পাক। দেখুন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আপনি যে কাণ্ডটা ঘটিয়েছেন তার পেছনে আপনার যতটা না হাত ছিল তার থেকে অনেক বেশি ছিল আপনার নিজের এবং নিজের পরিবারের আত্মসম্মান বাঁচানোর প্রতিবন্ধকতা। দেখুন, আমরা রনির মানসিকতা সম্বন্ধেও জেনে গেছি। এরপরেও যদি আপনি চুপ করে থাকেন তাহলে কি জেনেছেন আপনারা? দেখুন, আমরা জানতে পেরেছি যে রনি আপনাকে কি নজরে দেখত। আপনি হয়তো রনিকে নেফিউ, ভাইপো বা সন্তান সম হিসেবে দেখলেও রনি আপনাকে শুধুমাত্র পিসি নয়, বরং ভোগ করার। চুপ করুন, চুপ করুন। সব কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? দেখুন, মরলেও কিছু সমস্যার সমাধান হতো না, বরং আপনি যে চুপ করে আছেন তাতেও কিন্তু সমস্যার সমাধান হবে না। তাই আপনার কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আপনি মুখটা খুলুন, তাহলে হয়তো আমরা কোর্টকে বলে আপনার কেসটা একটু অন্যভাবে কনসিডার করার কথা বলতে পারি। কি কনসিডার করবেন আপনারা? আমি নিজের হাতে আমার ভাইপোকে খুন করেছি। আমার অমুক দাদা বৌদির সংসারটাকে তছনছ করে দিয়েছি। এরপর আপনি কোনো পরিস্থিতির চাপে পড়ে সেই কাজটা করেছেন, কিন্তু আপনি চুপ করে থাকলে তো কেউ জানতে পারবে না যে আপনি কোন পরিস্থিতির চাপে পড়ে সেই কাজটা করেছেন। বেশ, বলছি। থ্যাংক ইউ, বলুন না, আমরা আপনার সব কথা শুনতে প্রস্তুত। ঘটনার সূত্রপাত হয়েছিল আমার বিয়ে ঠিক হওয়ার 1 মাস আগে থেকে। এমনিতেই আমার ঘুম খুব পাতলা ছিল, কিন্তু বিয়ের কদিন আগে থেকে লক্ষ্য করছিলাম আমি প্রতি রাতে অঘরে ঘুমোচ্ছি। শুধু তাই নয়, সারা দিন আমার একটা ড্রাউজিনেস কাজ করত। প্রথমে ভাবতাম হয়তো ক্লান্তি থেকে, কিন্তু আমার ভুল ভাঙলো সেদিন রনি আমাকে ওই ভিডিওগুলো দেখালো। কি রে রনি, তুই আজকে টিউশন পড়তে গেলি না? মোবাইলে কি দেখছিস বলতো? তো আজকে যদি তোর বাবা মা এসে দেখে যে তুই টিউশন পড়তে যাসনি, তাহলে কিন্তু তোকে বকা খাওয়ার হাত থেকে আমি রক্ষা করতে পারবো না। ধুর, বাবা মা তো তোমার বিয়ের নিমন্ত্রণ করতে বড় মাসি বাড়ি গিয়েছে, আর ফিরতে অনেক দেরি হবে। তাই আমি টিউশনে গেছি কি না গেছি কেউ জানতেই পারবে না। তার চেয়ে বড় তুমি আর আমি একটা দারুণ সিনেমা দেখি। সিনেমা? সিনেমা দেখার জন্য তুই টিউশনে গেলি না? আর মোবাইলটা কি দেখছিস? দেখি দেখি কি দেখছিস, দেখা দেখা। দেখবে? দেখো। এসব কি? কেন তুমি চিনতে পারছো না? ওটা তুমি আর এটা আমি। অসভ্য জানোয়ার! তুই এতটা নিচে নেমে গেছিস! আমি তোর পিসি, তুই সব ভুলে গেছিস। ধুর, পিসি বলে কি মেয়ে নয় নাকি? তুমি জানো এইভাবে তোমাকে আমি কত রাত ভোগ করেছি গত 1 মাস ধরে। কি? গত 1 মাস ধরে তুই আমার সাথে এইসব করেছিস আর আমি জানতেও পারিনি? জানবে কি করে? আমি তো রোজ মায়ের ঘুমের ওষুধ নিয়ে তোমার খাবারে মিশিয়ে দিতাম, আর তুমি তখন অকাতরে ঘুমাতে। কিন্তু কেন? কারণ আমি জানতাম পিপি তুমি নিজের ইচ্ছায় তোমার শরীরটা আমাকে ভোগ করতে দেবে না। তোমার এই শরীরটা যত দেখতাম ততই না পাগল হয়ে যাচ্ছিলাম। উঠতে বসতে সবসময় একটাই চিন্তা করতো, কিভাবে কিভাবে তোমাকে আমি। ছি 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 রনি, ছি! আমি তোর মায়ের মতন, তোকে কোলে পিঠা করে আমি মানুষ করেছি। তোর জন্ম হওয়ার পর তোকে কোলে নিয়ে যতটা আনন্দ তোর বাবা মার হয়েছিল, ঠিক ততটাই আনন্দ আমার হয়েছিল। আর তুই? জানি জানি, কিন্তু আমি তো তোমাকে কখনো মা হিসেবে দেখিনি। বরং আমি যত বড় হয়েছি তোমার শরীরটা আমি দেখেছি আমার খেলার সঙ্গী হিসাবে। রনি! শোনো পিপি, এতদিন তোমাকে ঘুম পাড়িয়ে ভোগ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমি
সবখানে তোমাকে ভোগ করতে চাই। মানে 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 জেগে থাকা অবস্থায় তোমার নিজের ইচ্ছায় আমি তোমার সঙ্গে। কখনো না, কখনো না। দেখো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু এই সব ভিডিও আমি সব কিন্তু অসিত কাউকে পাঠিয়ে দেবো, তখন কিন্তু তোমার বিয়েটা। না না রনি, তুই আমার সাথে এরকম কাজ করতে পারিস না। আমি তোর পিপি হই, তুই আমার সাথে এটা করতে পারবি বল? সেই ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে আমি মানুষ করেছি, সারাটা দিনের বেশি সময় ধরে তুই আমার সাথে কাটিয়েছিস, আর সেই তুই আমার সাথে আজকে। এইসব করেছো বলেই তো আজ আমি তোমার শরীরের নেশায় পড়ে গেছি পিপি। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করবো না, শুধু একবার তোমার সাথে আমি। রনি, আমি ভাবতেও পারছি না, আমি তোকে বরাবর আমার নিজের ছেলের মতো দেখে এসেছি। ছাড়ো তো, ওসব মা মাসি ছেলে পেলে এইসব সমাজে দেওয়ার নাম। তোমার আর আমার একটাই সম্পর্ক, তুমি আমার মিল। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হয়েছো তাহলে কিন্তু। না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না সব করতে। তুই আমাকে ছেড়ে দে রনি, তুই আমাকে ছেড়ে দে। বলো তুমি রাজি কিনা? না, সম্ভব নয়, তোমাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কেমন পাগল হয়ে গেছি, এরপর থেকে প্রতি রাতে রনি আমার ঘরে এসে আমাকে, বিশ্বাস করো, ওর এই ব্যবহার আমাকে ভেতর থেকে একদম শেষ করে দিয়েছিল। আমি ওকে বারবার বলতাম ওকে ছেড়ে দিতে, কিন্তু নিজের এই সন্তান সমাজন ছেলের হাতে প্রত্যেকদিন রাতে রেপ্ট হতে হতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। অন্যদিকে অসিতের সাথে আমার বিয়ে পাকা কথা হয়ে গেছিল, আর আমি ওকে রনির এই ব্যবহারের কথা জানাতে পারিনি। তারপর আমার বিয়ের 7 দিন আগে আমি রনিকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে মুক্তি দিতে। ও রাজিও হয়, কিন্তু ওর একটা শর্ত ছিল। কিরকম শর্ত? ও বলেছিল যে ওর শেষবারের মতন ওই সমস্ত কিছু আবার আমার সাথে করতে চায়, তবে সেদিন ও একা আসবে না, ওর সাথে আসবে ওর আরেক বন্ধু ভিকি। হ্যাঁ, একে নিজের ভাইপোর কাছে প্রত্যেকদিন লাঞ্ছিত হতে হতে তার উপরে ওরই এক বন্ধুর সামনে আমি না করে দিই। আমি এতে রাজি হইনি, কিন্তু ও আমাকে ভয় দেখায়, বলে আমি যদি ওর কথায় রাজি না হই তাহলে আমি যে স্বেচ্ছায় ওর সাথে এই সমস্ত কিছু করেছি সমস্ত কিছু ভিডিও অসিতের কাছে পাঠিয়ে দেবে। তাই আমি বাধ্য হয়ে ওর কথায় রাজি হই। সেদিনও দাদা বৌদি বাড়িতে কেউ ছিল না। সেদিন ও আর ওর বন্ধু আসে মদ খেয়ে। এই দেখ ভিকি, আমার জানে মান, আমার পিসি আমার জন্য বসে আছে। পিপি শুধু আজকে শুধু আমার না, তোরও জানে মান। রনি চুপ কর তো, আমার এসব কিছু দরকার নেই, আমার সামনে এসব বলবি না তুই। তুই শালা খুব তো আমার কাছে গল্প শুনতে চাইতিস, বলতিস পিপির সঙ্গে কি কি করিস বল। এখন পিপিকে দেখে হয়ে গেল। হ্যাঁ, আমার দরকার নেই। সেদিন ওরা দুজনে মিলে আমার শরীরটাকে খুবলে খায়। ওদের মুখ থেকে মদের গন্ধে আমার বমি আসছিল। আমি শুধু পাথরের মতন পড়েছিলাম, কিচ্ছু বলিনি। শুধু আমি রনির কাছে একটাই অনুরোধ করেছি যে আজকের পর থেকে যেন এই শাস্তি রনি আমাকে আর না দেয়। তাহলে আপনি রনিকে হঠাৎ শাস্তি দিলেন কেন? রনি কি আবার? হ্যাঁ, সবটাই ছিল রনির ষড়যন্ত্র। ও একের পর এক ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করে যেতে চেয়েছিল, আজীবন ধরে আমাকে এইভাবে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু আমি এই সমস্ত কিছু বন্ধ করতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম একদিন যদি এই সমস্ত কিছু জানাজানি হয়ে যায় তাহলে আমার সবে গড়তে যাওয়া সংসারটা ভেঙে পড়বে, আর সেই সাথে আমার দাদা বৌদির সংসারটাও ভেঙে যাবে। এরপর কি হয়েছিল? এরপর আমার বিয়ের আগের দিন
বিয়ে নিয়ে যে উৎসাহ আমার মধ্যে ছিল তা আমার প্রায় ম্লান হয়ে গেছিল। বারবার আমার মনে হচ্ছিল আমি হয়তো অসিতের সাথে অন্যায় করছি, তাই আমি চাইছিলাম আমি ওকে সব কিছু বলে দিই, কিন্তু তাতে তো ওর আমার প্রতি, আমার দাদা বৌদির প্রতি একটা খারাপ ধারণা জন্মাতো। সেটাই বা আমি কি করে হতে দিই বলুন? এই অবস্থায় চরম দ্বিধাগ্রস্ত হয়ে আমি যখন বিয়ের আগের দিন রাতে আমার ঘরে ঢুকলাম, তখন সবাই শুয়ে পড়ার পর রনি আবার এসেছিল আমার ঘরে। আমি এটা ঠিক করছি না, এইভাবে অসিতকে ঠকানোটা কি আমার ঠিক হলো? না না, আমার অসিতকে সবটা বলে দেওয়া উচিত, সবটা। কিন্তু কি বলবো আমি? আমার নিজের ভাইপোর হাতে আমি প্রতি রাতে রেপ্ট হয়েছি। ও যদি আমার কথা বিশ্বাস না করে, এতদিন আমি বলিনি ভেবে ও যদি আমাকে বাজে মেয়ে ভাবে, তার সাথে এই কথা জানার পরও আমার দাদা বৌদির সম্পর্কে কি ধারণা হবে? ও যদি রনিকে শাস্তি দেয়, না না না, তা হতে দেওয়া যাবে না। তার চেয়ে রনি যখন সবটা থামিয়ে দিয়েছে তখন কি রনি, তুই এত রাতে? কাল তোমার বিয়ে, আজ আমি আবারও একবার তোমাকে এইভাবে পেতে চাই। না, হে পাপ। এতদিন তুই আমাকে যা বলেছিস আমি তাই করেছি, কিন্তু আর না। না দিলে কিন্তু কাল তোমার বিয়েটাই হবে না, আর এই সব ভিডিও আমি তোমার হবু বরের কাছে পাঠিয়ে দেবো। আর তুমি তোমার জেদ জানোই, আমার কথা না শুনলে। রনি, রনি, এই রনি ওর না, রনি, রনি ওর না, রনি আমি কি করলাম? রনি, এই রনি ওর না, রনি। এটাকে আমাকে নষ্ট করতে হবে, এটাকে নষ্ট করতে হবে। রনি, এই রনি ওর না, রনি। কিন্তু বিশ্বাস করুন, রনিকে আমি শেষ করতে চাইনি, আমি শেষ করতে চাইনি ওকে, কিন্তু ও আবার আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। আর তখনই আমার চোখের সামনে ভেসে উঠলো ওর আমার শরীর নিয়ে নৃশংস খেলার দৃশ্যগুলো। আমি নিজেকে সামনে রাখতে পারিনি, তাই রাগে অন্ধ হয়ে গিয়ে আমার হাতে ছুরিটা আপনা হতেই। অপরাধ যখন এভাবে দমন করার চেষ্টা করা হয় অনুরাধা, তখন তা একদিন না একদিন সামনে চলেই আসে। এ কথা আপনার আগেই বোঝা উচিত ছিল। আর আপনার কথা অনুযায়ী এখনো একজন অপরাধী বাইরে ঘুরছে। রনির বন্ধু বিকি। বিকি আমাকে এই রনির মানসিকতা সম্বন্ধে সবকিছু জানায়, তবে ও যে এই ব্যাপারটার সঙ্গে যুক্ত সেটা বলেনি। প্লিজ অফিসার, আমার রনির লাইফটা তো শেষ হয়ে গেছে, কিন্তু ওকে যদি অন্তত। অসম্ভব। ওকে যদি আজ আমরা ছেড়ে দিই, তাহলে ও কালকে বাইরে গিয়ে আবার একই কাজ করবে। আর তাই চলো। রনির মনের মধ্যে যে অপরাধ বাসা বেঁধেছিল সেটা জানতে পারার পরই অনুরাধার প্রথমেই উচিত ছিল সেটাকে দমন করার চেষ্টা করা, কিংবা তার দাদা বৌদিকে সবটা খুলে বলা। কিন্তু সেই সময় অনুরাধার পরিস্থিতি তাকে এই পদক্ষেপ নিতে বাধা দেওয়ায় ওকে আজ এত বড় অপরাধ করতে হয়, আর রনিকেও তার নিজের রচনা করা ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়তে হয়। এরকমই ষড়যন্ত্রের জাল প্রতিনিয়ত কেউ না কেউ বুনে চলেছে আপনারই পাশে। পড়ছে না তো অপরাধীর সেই গরম নিঃশ্বাস আপনার শরীরে?